नमस्कार बंधु आमी राजू पाल और आपनी देखছেন माई गार्डन सामार गार्डन 2020 এই পর্বে গ্রীষ্মকালে বিশেষ পরিচর্যার মধ্য দিয়ে কিভাবে বছরের পর বছর আমরা এই ডায়ান্থাস গাছ থেকে অনেক ফুল পাবো এবং এই একই গাছ থেকে শয়ে শয়ে গাছ তৈরি করব সেই বিষয়টা আমরা আজকে হাতে কলমে দেখব। আপনি যদি এই ডায়ান্থাস গাছ সম্পর্কে আগ্রহী হন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। আশা করি ভিডিও শেষে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটার মধ্য দিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সেটি সবার আগে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমাদের শীতকালীন যে বাগান সেই বাগানে অনেক বাগান আলো করে থাকে এই ডায়ান্থাস ফুলের গাছ। অনেকে এই ডায়ান্থাস ফুলকে এই জন্য শীতকালীন ফুল বলেও মনে করে থাকেন, কিন্তু আপনি কি জানেন যে এই ডায়ান্থাস গাছ বহুবর্ষজীবী উদ্ভিদ, এরা বছরের পর বছর বাঁচে। হ্যাঁ ঠিকই বললাম, ডায়ান্থাস গাছ একটা বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ, কিন্তু আমরা অনেকেই, আমিও কিছুদিন আগ পর্যন্ত এই ডায়ান্থাস গাছকে শীতকালীন ফুল বলে জানতাম। যদি আমরা একটু বিশেষ পরিচর্যা করি তাহলে আমরা কিন্তু এই গাছ থেকে সারা বছর ফুল পাবো। তো আজকে এই যে গ্রীষ্মকাল, আজকে আমি যখন ভিডিওটা করছি এটা এপ্রিল মাস, প্রচণ্ড তাপ। তো এর মধ্যেও কিন্তু আমার গাছে ফুল রয়েছে। এই ফুলকে আরও বেশি ফুল কিভাবে আনা সম্ভব, এই সময় কিভাবে পরিচর্যা করতে হবে, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। বন্ধুরা, গ্রিক শব্দ ডায়স যেটার অর্থ গড আর অ্যান্থাস যেটার অর্থ ফ্লাওয়ার, সেই গড অ্যান্ড ফ্লাওয়ার এই দুটো শব্দর সংমিশ্রণে থেকে আমরা এই ডায়ান্থাস শব্দটি পেয়েছি। হ্যাঁ, যদি আমরা এই গাছগুলোকে পরপর কোনো বাগানে লাগিয়ে রাখা যায় কাছাকাছি, সেটা একটা সম্পূর্ণ ভ্যালি অফ ফ্লাওয়ারের মতো লাগে এবং সেটা সত্যিই গড বা অ্যালমাইটি যিনি আছেন তার বাসস্থানেরই জায়গা, তার থাকারই জায়গার মতো মনে হয়। তো এই গাছগুলোকে অন্যান্য যে গাছ আমাদের সাধারণ আমাদের যে বাগানি আমরা যেভাবে পরিচর্যা করি ঠিক সেইভাবেই পরিচর্যা করব। তো এখন দেখুন আমি এই গাছটাকে একটু ছেটে রেখেছি, কিন্তু এই যে গাছে দেখছেন যে প্রচুর এরকম রয়েছে, শীষ মতো রয়েছে, এগুলো কিন্তু কিছুদিন আগে প্রচুর ফুল ফুটেছিল। অর্থাৎ যতগুলো শীষ, এই যে কালো কালো অংশগুলো, ততগুলো কিন্তু ফুল ফুটেছিল। এইবার যেটা করতে হবে, এই ফুল ফুটে যাওয়ার পরে এই অংশগুলোকে আমরা সব কোনো একটা ভালো কাঁচি দিয়ে এইভাবে সুন্দর করে সব কেটে দেব। আমি সবটা দেখাচ্ছি না, তো আমরা এইভাবে কেটে দেবো এইগুলোকে। এইগুলো যদি কেটে দিই তাহলে গাছটা কিন্তু এই রকম দেখতে হবে। এর মধ্যেও যদি এরকম শুকনো কিছু কুড়ি টুড়ি থাকে সেগুলো কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর তাহলে দেখুন গাছটি থেকে কিন্তু কেটে দেওয়ার পরে আবার এই যে নতুন নতুন সব শাখা প্রশাখা ডালপালা গজাচ্ছে, আর প্রত্যেকটি ডালের মাথায় আবার নতুন নতুন কুড়ি আসছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু এই গাছটা আবার ফুল দেওয়ার জন্য প্রস্তুত। কিছুদিন বাদেই দেখা যাবে এই গাছটা আবার ফুলে ভরে গেল। তাহলে কি করতে হবে এখন? প্রথম কাজটা যেটা করতে হবে, ফুল ফুটে যাওয়ার পরে এই যে শুকনো যে ডালগুলো থাকবে সেগুলোকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এইগুলোকে আমরা কি করব? আমরা কি এগুলোকে ফেলে দেব? একদমই নয়। দেখুন এই যে আমরা অংশগুলো কেটে নিলাম, এইগুলো এর মধ্যে কিন্তু থাকে এই গাছের বীজ। এগুলো যেহেতু অনেক দিন আগে হয়েছিল, আর সবথেকে বড় কথা আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে, তবুও কিন্তু একটু রোদ্দুর উঠেছে, কিন্তু বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এই অংশগুলো কিন্তু অনেকটা পচে গিয়েছে। যদি আমরা বৃষ্টির আগে এগুলোকে সংরক্ষণ করতাম তাহলে দেখতে পেতাম যে এর মধ্যে কিন্তু ছোট ছোট কালো কালো দানার মতো প্রচুর বীজ রয়ে থাকে। আমি যেমন কিছু বীজ কালেক্ট করেছি, এই যে এখানে রেখেছি,
চেষ্টা করছি দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের তালুতে রয়েছে ছোট্ট ছোট্ট কালো কালো যে বীজ, এর মধ্যে থেকে অসংখ্য বীজ পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন যে একটা গাছ থেকে কত বীজ পাওয়া যাবে, 100 কেন, একটি গাছ থেকে হাজার হাজার গাছ তৈরি করা সম্ভব। তাই আমরা কিন্তু এইগুলো ফেলে না দিয়ে যতটা সম্ভব এখান থেকে, যদি আমাদের আগামী বছরের জন্য প্রয়োজন হয়, আমরা কিন্তু এখান থেকে বীজগুলো সংগ্রহ করতে পারি। এইবার এই বীজগুলোকে আমরা কখন লাগাবো? যেহেতু ডায়ান্থাস গাছ বহুবর্ষজীবী উদ্ভিদ, এই জন্য আমরা বছরের যে কোনো সময় সুন্দর একটা বীজতলা তৈরি করে এই বীজগুলোকে ছড়িয়ে দিতে পারি। তাহলে সেখান থেকে চারা তৈরি হবে, আর একটু পরিচর্যা করলেই কিছুদিনের মধ্যেই সেই চারা থেকে আমরা আবার এরকম ফুল পাবো। এবার এই গাছের জন্য যদি আমরা টবে লাগাই, কী ধরনের টব নির্বাচন করব সেটা আমরা আগে জেনে নেব। দেখুন আমার যে টবটা রয়েছে, টবটা একটু উঁচু, তো এতটা উঁচু টবের প্রয়োজন নাও হতে পারে। যদি এটা 6 ইঞ্চি মোটামুটি এই হাইটের টব হয়, সেটাও খুব ভালো হয়, কারণ এর শিকড় খুব নিচে যাবে না। এটা যদি 6 ইঞ্চি টব নেই, আর যেটা নিতে হবে এই অংশটা একটু চওড়া নিলে ভালো হয়, কারণ দেখতে পাচ্ছেন যে আমার এই টবটা কিন্তু ইতিমধ্যে ভরে গিয়েছে। তাই আমার এই টবের হাইটটা যদি এতটা না হয়, যদি এরকম 6 ইঞ্চি হাইট হতো আর এটা যদি আরেকটু চওড়া হতো, তাহলে কিন্তু। তো এই যে বন্ধুরা, এই টবটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। কিভাবে নিজের হাতে টব তৈরি করতে হয় সিমেন্ট দিয়ে, সেই একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি কিন্তু দেখে নিতে পারেন। এই যে টবটা তৈরি করেছি, আমি এটা অ্যাডিনিয়াম গাছ লাগিয়েছি। এটা দেখানোর আমার উদ্দেশ্য, এই ধরনের টব কিন্তু খুব ভালো হবে এই ডায়ান্থাস গাছটার জন্য। দেখুন এর হাইটটা খুব বেশি নয় এবং উপরটা অনেকটা চওড়া রয়েছে। আপনারা কিন্তু এরকম টব খুব বেশি হলে 10 টাকা খরচ হয়েছে টবটাতে, খুব বেশি হলে 10 টাকা খরচ। তো এই 10 বা 12 টাকা খরচে এরকম টব দিয়ে আপনারা কিন্তু এইরকম ডায়ান্থাস গাছ লাগাতে পারেন। তাহলে আমরা টব নির্বাচনের বিষয়টা বললাম। এইবার আমরা আলোচনা করব যে আমরা কি ধরনের মাটি ব্যবহার করব। যে কোনো শীতকালীন বা গ্রীষ্মকালীন বাগানে আমি যে মাটিগুলো ব্যবহার করছি, আপনারা সেই ধরনের যে কোনো মাটি ব্যবহার করবেন। একটু বেলে দোআঁশ মাটি এই গাছের জন্য খুব আদর্শ। আর যেহেতু এটা বহুবর্ষজীবী উদ্ভিদ, একটি টবে কয়েক বছর থাকবে, তাই যাতে এর জল নিকাশি ব্যবস্থাপনা খুব ভালোভাবে গড়ে ওঠে সেই দিকটা নজর দিতে হবে। কারণ এটা গ্রীষ্মকালে থাকবে, বর্ষাকালে থাকবে, তাই বর্ষায় যাতে অতিরিক্ত জল গাছের গোড়ায় জমে না যায় সেই দিকটা বিশেষভাবে নজর দিতে হবে। এই জন্য বালিযুক্ত বা বেলে দোআঁশ মাটি এই টবের জন্য বা এই গাছের জন্য আদর্শ। আর এই গাছকে প্রয়োজনীয় পুষ্টিমৌল দেওয়ার জন্য 50% আমরা এর মধ্যে কম্পোস্ট মিশিয়ে দেব, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা যে কোনো গোবর সার, আমরা যে কোনো ধরনের কম্পোস্ট এর মধ্যে মিশিয়ে দেব। ফলে এরা সেখান থেকে সহজেই পুষ্টিমৌল পেয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করুন যে এই গাছগুলো কিন্তু এর যেমন একটা ভেজিটেরিয়ান গ্রোথ হচ্ছে, অর্থাৎ এর ডালপালাগুলো বেরোচ্ছে, একই সাথে ফুল আসছে, এর যে মূল যে শিকড় সেটাকেও ঠিক রাখতে হবে। তাই আমার মনে হয় যে এই গাছগুলোকে আমরা যখন খাবার দেব, সুষম খাবার দিতে পারলে খুব ভালো হয়, কারণ এর সমস্ত গ্রোথটাই একসাথে হচ্ছে। আর আমরা মাসে 2 বার করে এই গাছে তরল সার দেব। তরল সার কীভাবে করতে হয়, খুব সুন্দর একটা ভিডিও, যেটা আমার দর্শক বন্ধুরা যারা দেখেছেন তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন যে সত্যি খুব উপকারী একটা ভিডিও, সে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি কিন্তু সেই ভিডিওটা, তার লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি কিন্তু চাইলে সেটা দেখে নিতে পারেন। সেই রকম তরল সার বানিয়ে এই গাছগুলোতে মাসে 2 বার করে আপনি দিতে পারেন। আর মাঝে মাঝে টবের মাটিটা খুঁচিয়ে দিতে হবে, একটু মাটিটাকে আলগা করে দিতে হবে। প্রয়োজন হলে কিছুটা গুঁড়ো সর্ষের খোল এবং তার সাথে যদি আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট টবের উপরে এমনি ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এখন গ্রীষ্মকালটা শুরু হচ্ছে, আমরা প্রাক গ্রীষ্মকালীন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি। আপনি যখন হয়তো ভিডিওটা দেখছেন তখন গ্রীষ্মকাল শুরু হয়ে যেতে পারে। তো এই গ্রীষ্মে যেহেতু আমরা এই ফুলগুলো যেহেতু শীতকালে প্রচুর ফুল হয়, আমরা শীতকালীন ফুল বলেই জানি, তাহলে বোঝাই যাচ্ছে যে এর মূলত শীতকালীন যে আবহাওয়া বা শীতকালীন যে জলবায়ু সেটা বেশি পছন্দের। এই জন্য কিন্তু আমরা এই গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়বে,
রোদ পড়বে, আমরা কিন্তু চড়া রোদে এটাকে রাখবো না। সকালের দিকে 2 ঘন্টা বা 3 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় এটাকে রাখবো, তারপরে সেই জায়গাটা ছায়া হয়ে যাবে। এই জন্য যারা ফ্ল্যাটে থাকেন তাদের ব্যালকানিতে যেখানে সকালের দিকে রোদ আসে কিন্তু খুব সুন্দর করে এই ডায়ান্থাস লাগাতে পারেন। একবার লাগালে কয়েক বছর আপনি অসাধারণ ফুল পাবেন, সেগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, গাছটাও কিন্তু খুব সুন্দর। যদি গাছে ফুলও না থাকে দেখুন গাছটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আমরা এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে রাখতে পারি। তো আর এমনি সেইভাবে রোগ পোকার কোনো আক্রমণ হয় না, আমি তো কোনো ওষুধ দিই না গাছটাতে, কিছুই দিই না। শীতের পরে শুধু একটু সার আর জল দিই, এখানে গ্রীষ্মকালে যাতে জলের অভাব না হয় সেদিকটা একটু নজর দিতে হবে। আর এখন একটু এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি, একটু খাবার দিয়ে দিই আর যদি একটু সেমি শেড এরিয়াতে রেখে দিই, মানে দুপুরের পরে পরন্ত বিকালের যদি চড়া রোদের গায়ে না লাগে তাহলে কিন্তু যথেষ্ট ফুল দেবে। আর যেটা আমি করেছি এই ভিডিওটা দেখানো মানে করার জন্য, এইগুলো কিন্তু কাটিনি আমি, এইগুলোকে যদি কেটে দিতে হবে ফুলটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেমন এই যে ফুলটা হয়ে যাচ্ছে এগুলোকে কেটে দিতে হবে। আমরা যদি বীজ না চাই তাহলে কিন্তু যত আমরা কেটে দেবো তত নতুন নতুন ডালপালা গজাবে এবং তত ফুল হবে। তো এই হচ্ছে ডায়ান্থাস। আরেকটা জিনিস, এই ডায়ান্থাস আমরা এটাকে বললে অনেক জায়গায় কিন্তু এটা বেবি ডল বলে আমরা জানি, আমাদের স্থানীয়ভাবে এটাকে বেবি ডল বলা হয়। আর এই গাছের কিন্তু অসংখ্য ভ্যারাইটি বা অসংখ্য এর কালার রয়েছে। আমার কাছে যদিও 3টে কালার আছে, এই একটা কালার আছে, একটা সাদা আছে আর অন্য একটা পিঙ্ক মতো কালারটা আছে। তো এর কিন্তু অসংখ্য কালার হয়, আপনারা চাইলে নার্সারি থেকে সেই কালার নিয়ে এসে আপনাদের ব্যালকানি বা আপনাদের আঙিনা বাগান সাজিয়ে ফেলতে পারেন। খুবই সুন্দর হবে এই গাছগুলি। আর যত্ন খুব কম করতে হয়, বললাম বেশি যত্নের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করলাম কিভাবে আমার ডায়ান্থাসগুলোকে আমি মানে সারা বছরের জন্য বাঁচিয়ে রাখার জন্য কিভাবে গ্রীষ্মকালীন পরিচর্যা করব। আপনার যদি ডায়ান্থাস থাকে আপনি এটা করতে পারেন, আর যদি না থাকে আপনি কিন্তু নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে এটা আপনার গার্ডেনে আপনার ব্যালকানিতে রাখতে পারেন। তো আপনার বাকি গাছগুলো কেমন আছে সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আমার বাগানের অন্যান্য গাছগুলোর পরিচর্যা কিভাবে করছি সেই সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে, বা আমার বাগানের ওভারঅল একটা ওভারভিউ নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।